আগামী মাস থেকেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। জেলা প্রশাসনগুলোকে পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে। অভিযোগের মীমাংসা এবং তালিকা অনুমোদন নিয়েও জেলাগুলিকে ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। রাজ্য সরকারের টাকায় তৈরি হবে আবাসের বাড়ি। রাজ্য জুড়ে চলছে সমীক্ষা। এই সমীক্ষার কাজ শেষ করে চূড়ান্ত তালিকা তৈরি এবং উপভোক্তাদের জন্য টাকা বরাদ্দ করার সময়সীমা এবার বেঁধে দিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের যাবতীয় কাজ সেরে রাখতে হবে। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আবাস যোজনায় পাকা বাড়ি পেতে আবেদন করতে হয়, তারপর সরকার সমীক্ষা চালায়। সেই রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক দপ্তর অনুমোদন দেয়, তারপর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার জন্য সব জেলা প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে। সেই মতো কাজ শেষ করতে বলা হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে। প্রতিটি স্তরে কাজ শেষ করার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। জেলা প্রশাসনের কর্তাদের বলা হয়েছে 28শে নভেম্বরের মধ্যে আবাসের প্রাথমিক তালিকা তৈরি করতে হবে। 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত আবাসের প্রাথমিক তালিকা টাঙানো থাকবে বিডিও, এসডিও এবং ডিএম অফিসে। জেলা প্রশাসনের ওয়েবসাইটেও আবাসের এই তালিকা আপলোড করতে হবে। আবাসের সমীক্ষার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অভিযোগ উঠেছে। অনেকেরই দাবি, যাদের পাকা বাড়ি তাদের নাম তালিকায় আছে, কিন্তু যারা প্রকৃত দাবিদার তাদের নাম নেই। রাজ্য সরকার চায় যাদের সত্যিই আবাসের ঘর দরকার তাদের যেন কেউ বঞ্চিত না হন। তাই পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে প্রাথমিক তালিকা প্রকাশের পর কোনো অভিযোগ এলে 6 ডিসেম্বরের মধ্যেই তার মীমাংসা করতে হবে। চূড়ান্ত তালিকা তৈরির আগে কয়েক দফা যাচাই করা হবে। তারপরে 3 স্তরের অনুমোদনের পর তৈরি হবে আবাসের চূড়ান্ত তালিকা। প্রতি স্তরে অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত কমিটিকেও ডেডলাইন দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 11ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দিতে হবে গ্রাম সভার আবাস কমিটিকে। ব্লক স্তরের কমিটির অনুমোদনের সময়সীমা 13ই ডিসেম্বর। তৃতীয় তথা চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের আবাস কমিটি। তাদের ডেডলাইন 16 ডিসেম্বর। চূড়ান্ত অনুমোদনের পর 23শে ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসনকে আবাসের টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে পঞ্চায়েত দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির 140টি হোটেল। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরকে না জানিয়েই কিভাবে হোটেল ভাঙার নোটিশ দিলেন জেলা শাসক? এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বুধবারের মধ্যে মন্দারমণির 140টি হোটেল ভেঙে ফেলা হবে, এই মর্মে নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দপ্তর বা মুখ্য সচিবকে না জানিয়ে এই নোটিশ দেন জেলা শাসক। এই নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ভাঙার ব্যাপারে জানি না আমি, আমাদের রাজ্য সরকার জানে না। আমরা রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না, মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার পক্ষে আমরা। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাবো। নোটিশ পাওয়ার পর থেকে যেটা আমাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছিল, আজকে কিছুটা হলেও আমরা স্বস্তির অবকাশ আমাদের হয়েছে। মন্দারমণি সমুদ্রের পাড়ে একের পর এক হোটেল, রিসর্ট, হোমস্টে। 2022 সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলার। সেই মতো গত 11ই নভেম্বর হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে 20শে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে। কিন্তু এরকম কিছু হচ্ছে না। আপাতত ভাঙা হচ্ছে না মন্দারমণির 140 হোটেল। নবান্নর বক্তব্য, মন্দারমণির হোটেল ব্যবসার উপরে স্থানীয়দের অনেকের আয় নির্ভরশীল। একটা দুটো নয়, 140টি হোটেল ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় 10,000 জনের রোজগার জড়িয়ে, পরোক্ষভাবেও অনেকের আয় জড়িয়ে। বছর শেষে এখন পর্যটনের ভরা মরশুম। ভরা মরশুমে 140টি হোটেল ভাঙা হলে মন্দারমণিতে পর্যটন শিল্প বড় ধাক্কা খাবে।
আমরা এর উপরই সংসার চালাই। এবারে এই 2-3 দিন হলাম শুনলাম যে 140খানা হোটেল ভাঙা যাবে, তাহলে আমাদের কর্মসংস্থানের কোনো থাকবে না। বাধা দিব আর কি করবো, কিছু তো করার নেই, কারণ আমরা তো এখানে কাজ করে খাই। মন্দারমণিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হোটেল সংগঠনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিব। পরিবেশ আদালতে আইনি পথে লড়াইয়ের কথাও ভাবছে নবান্ন। নিউজ 18 বাংলা। এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির 140টা হোটেল। মন্দারমণির হোটেল ভাঙার নোটিশ নিয়ে তরজা। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএমের। সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। সিপিএম এর পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন, কেউ সরাসরি চাকরি করেন। যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন, কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। 2011 ম্যাপ দেখুন, স্যাটেলাইট, আর এখনকার ম্যাপ দেখুন। আমি জেনে বুঝে বলছি, যখন তৃণমূলের সরকার আসে তার আগে ওখানে 3টে আধা বড় মাঝারি গোছের হোটেল, আর বাকি গোটা 25-30 স্থানীয় মানুষ মূলত ছোটখাটো তাদের জীবিকার ব্যবস্থা করেছেন, যেমন গ্রামের দিকে থাকে। বাকি যা এই যখন 250-300 সব মিলিয়ে যে হয়েছে, বড় বড় মালিকরা গিয়ে ঢুকেছে এবং বিঘের পর বিঘে জমি দখল করেছে। বেআইনি ভাবে সেই জমি দখল করা হয়েছে, কম পয়সায় পাট্টার জমি কেনা হয়েছে। কোথায় ছিল ল্যান্ড ডিপার্টমেন্ট? মালদার ট্যাব জালিয়াতিতে গ্রেফতার আরো এক। উত্তর দিনাজপুরে গ্রেফতার ইসলামপুরের যুবক। মালদা পুলিশের জালে ইসলামপুরের সাবির আলম। ধৃত সাবির আলমের অ্যাকাউন্টে ট্যাব জালিয়াতির টাকা। হবিবপুরের পড়ুয়ার ট্যাবের টাকা গেছে সাবিরের অ্যাকাউন্টে। টাকা ঢোকাইছে, টাকা ঢোকার পরে আমাকে কতদিন হয়ে গেছে টাকা ঢোকার, ওই আবার টাকা নিয়ে নিয়েছে, আমাকে এখন ধরে নিয়ে আসছে। কত টাকা ঢুকেছে? 10,000। কটা এখন দিয়েছিল? আমাকে ফাঁসাইছে। আমাকে ছেলে একটা অ্যাকাউন্ট নম্বর চাচ্ছিল, অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছি, আর এবার কিছু বলতে পারবো না। টাকা ঢুকছিল কোন ফন্ডে টাকা ঢুকছিল ওটা আমি সঠিক বলতে পারবো না, কোন টাকা, কত টাকা না টাকা। আমার আমি তো কোনো দোষী নাই। টাকাটা ঢুকছে, টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা। শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো 10,000 করে। শিবানী নিয়েছে তো? হ্যাঁ, শিবানী নিয়েছে। আপনার স্বামীকেও কিছু দিয়েছে? হ্যাঁ, আমার স্বামীকেও দিচ্ছে। একদিকে যেমন এই ট্যাবের টাকা জালিয়াতিতে চলছে গ্রেফতারি, চলছে জোর তদন্ত, সে পাশাপাশি ট্যাবের টাকা পাচ্ছে রাজ্য। এবং যেসব পড়ুয়া যারা বঞ্চিত, যাদের অ্যাকাউন্টে টাকা না পড়ে টাকা পড়েছে অন্যের অ্যাকাউন্টে, সেই সব পড়ুয়ারা ধীরে ধীরে তাদের টাকা ফেরত পাচ্ছে। আরামবাগের কয়েকটি স্কুলের পড়ুয়া ট্যাবের টাকা পেল। ট্যাবের টাকা গায়েব হওয়া অ্যাকাউন্টগুলিতে টাকা ফেরানো শুরু করলো সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েব নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। আগামীকাল আমাদের বিকাল 8:30 নাগাদ আমাদের ট্যাবের টাকা ঢোকে, খুবই ভালো লাগছে। এরপর আমরা ট্যাব কিনবো। আমাদের 5 জনের অ্যাকাউন্টে আসেনি টাকাটা। ডিআই অফিস থেকে আমাদের ফোন করে জানিয়েছিল শনিবার দিন। তা ডিআই অফিস থেকে বাড়ি ফেরার পথেই আমাকে স্কুল থেকে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট তারাই ফোন করে জানালো যে স্যার আমাদের টাকা নাকি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। না, খবরটা ভালো, আমারও শুনে ভালো লাগলো। ক্লাস করতে পারবেন সাসপেন্ডেড 5 ছাত্র। ক্লাস করার এবং পরীক্ষায় বসার অনুমতি দিল হাইকোর্ট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের যে অভিযোগ উঠেছিল, 5 মেডিকেল ছাত্রকে সাসপেন্ড করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। কলেজের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ 5 ছাত্র এবং তারা ক্লাস করতে পারবেন। সাসপেন্ডেড এই 5 ছাত্র ক্লাস করার এবং পরীক্ষায় বসার অনুমতি দিল আদালত। যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি, সেই মামলা আজকে হলো।
এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে। জয়গাঁয়ে শিক্ষক খুনে ধৃত আরো 2, শিক্ষককে নৃশংসভাবে খুনে পুলিশের জালে আরো 2। বিমল গুরুং ঘনিষ্ঠ রোহিত থাপা, পাশাং লামা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। 15 নভেম্বর রাতে জয়গাঁয়ে খুন হন শিক্ষক শান্তাবীর লামা। জয়গাঁয়ে শিক্ষক খুনে গ্রেফতার মোট 4 জন। শিক্ষককে নৃশংসভাবে খুন করা হয়, পুলিশের জালে আরো 2। বিমল গুরুং ঘনিষ্ঠ রোহিত থাপা এবং পাশাং লামা গ্রেফতার। 15 নভেম্বর রাতে জয়গাঁয়ে খুন হন শিক্ষক শান্তাবীর লামা। জয়গাঁয়ে শিক্ষক খুনে গ্রেফতার মোট 4 জন।